বন্ধুরা, অনেক দিন পর চলে এসেছি তোমাদের সামনে আমি পারমিতা একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কোনো কাজ নিয়ে না, আজকের ব্লগটা হলো আমার ডেলিভারির কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর বুঝতেই পারছো, বাচ্চা নিয়ে সময় পাই না, আর সেইভাবে ফোনটা ধরাও হয় না যে একটু ভিডিও করব। তো ভেবেছি আমি খুব অসুস্থ ছিলাম, এখন একটু সুস্থ হয়েছি, ভেবেছি এবার থেকে তোমাদের সাথে আমি প্রতিটা মুহূর্ত শেয়ার করব যতটুকু পারবো। বাচ্চা নিয়ে প্রথম কাজ হলো বাচ্চাটাকে ভালোভাবে টাইম দেওয়া, তারপর নিজের শখ যেটুকু সময় পাবো অবশ্যই শেয়ার করব। একটু ভিডিও করতে ভালোবাসি। তো আজকে আমি আমার ডেলিভারির গল্পগুলো তোমাদের সাথে ওই নিয়ে একটু কথা বলতে এলাম। আমার হচ্ছে, তোমরা যারা আমার ভিডিও দেখো, ব্লগ দেখো, তারা সবাই জানো আমার অনেকটা গ্যাপে সেকেন্ড ইস্যু আর কি। এতটা গ্যাপে সাধারণত মানুষের তো হয় না, এবার আমার একটা ইনসিডেন্টলি হয়ে গেছে। তো সেটা নিয়ে এখন আর কি বলবো বলো। একটা বাচ্চা এসেছে জেনে আমি যদি মেডিসিন খেয়ে তাকে নষ্ট করে দিতাম সেটা কি ভালো হতো, নাকি তার জন্ম দিলাম সে আমার কাছে এসেছে ভালোভাবে থাকবে সেটা ভালো হতো? তোমরাই বলো কমেন্টে, আমাকে জানাও ব্যাপারটা। এত বছর পর সবার কাছে অনেক 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 কথা শুনেছি। একটু ভিডিও করতাম বলে প্রেগনেন্সি অবস্থায় একটু ভিডিও করেছি, তাই অনেক মানুষের অনেক কথা, বুড়ি বয়সে এরকম করছি, ওই পেট নিয়ে কেউ ভিডিও করে নাকি। তো আমি তো ফোন খুলে আমার যেহেতু প্রেগনেন্সি, আমার ফোনে না যত ভিডিও আসতো এফবিতে বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে, সব ওই বেবিদের নিউ বেবি বর্ন অথবা যারা যেসব মারা আর কি প্রেগনেন্সি, তাদেরই কিন্তু ভিডিও আসতো। প্রচুর মহিলা এরকম ভিডিও করে, এখন তো সবই সোশ্যাল মিডিয়ায় সবাই আপলোড করে। তো এরকম আমিও দু একটা ভিডিও ছেড়েছিলাম। আমি খুব বেশি করতে পারিনি, কারণ আমি পার্সোনালভাবে একটু অসুস্থ ছিলাম। তো সেই জায়গায় হচ্ছে মনে হচ্ছে বিশাল কিছু অন্যায় কাজ করে ফেলেছি। আমার বুড়ি বয়সে বাচ্চা হচ্ছে, এরকম অনেক কথা শুনতে হয়েছে। আমার আত্মীয় স্বজনরা নাকি মুখ দেখাতে পারছে না আমার বাচ্চা হচ্ছে বলে, আমাকে নিয়ে প্রচুর প্রচুর কথাবার্তা। তো যেটা হচ্ছে বলছি, দেখো, সব কথা যদি মাইন্ডে এখানটাতে রাখি তাহলে তো কারোর সাথেই সম্পর্ক রাখাটা যায় না। তো আমাদের এই সব কিছু মিলিয়েই চলতে হয়, ভালো মন্দ। আমাদের আশেপাশের যারা খুব ভালো মানুষ মুখোশ পরে আর কি ঘুরে বেড়ায়, তাদেরই ভিতরটা তো একদম বোঝই। তো সবই বুঝি, সবই জানি, কিন্তু তাও সব কিছু মিলিয়েই চলতে হয়, এটার নামই সংসার। তো বাদ দাও লোকের কথা, আমি আমার কথা বলি। আমি যখন জানতে পারি আজকে 16 বছর পর, আমি যখন প্রথম প্রেগনেন্ট হই, আমি 2 মাস 2.5 মাসে জানতে পারি। তো আমি না, সত্যি কথা বলতে ভাবিনি যে আমি প্রেগনেন্ট। সত্যি বলছি, তোমরা হয়তো ভাববে এখন গল্প দিচ্ছি, তা না, আমি ভাবিনি। আমি ভেবেছি আমার বোধহয় টিউমার হয়েছে, হয়তো মেন্সটা বন্ধ হয়ে গেছে টিউমারের জন্য। তো আমি ভাবছিলাম একটা ডাক্তার দেখাতে যাবো, গাইনিকে, দেখি কী সমস্যা। আর আমি না খুব ভীতু ডাক্তার, আর আমি সহ্য করতে পারি না, ডাক্তারের কাছে যাওয়াটা আমি একদম, কেউই পছন্দ করে না, আমি একদম ভীতু। ডাক্তারের কাছে গেলেই তো হলো না, ওই বিভিন্ন টেস্ট দেয়, ওই টেস্টগুলো আমি করাতে পারি না, এটাই হলো মেন সমস্যা আমার। যাই হোক, রোগ হলে তো ডাক্তারের কাছে যেতেই হবে। তো তার আগে মা আমাকে একদিন বলল, তুই একটা টিউব এনে ঘরে পরীক্ষা করে দেখ। তো আমি আবার মাকে ঝাড়লাম, মায়ের সাথে ঝগড়া করলাম রীতিমতন ফোনে, যে তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার 16 বছর পরে কি কোনো সময় সম্ভব নাকি? আমার টিউমারই হয়েছে, নয়তো পাথর হয়েছে মা, পেটে পাথর হয়েছে, নয়তো টিউমার হয়েছে, ওই জন্য আমার এরকম ব্যাপার। তো যাই হোক, অনেক দিন হয়ে যাওয়ার পর মায়ের কথাটা শুনতে বাধ্য হলাম। তখন দেখি একবার তাকে ট্রাই করে, তো দেখলাম ট্রাই করে ওটা পজিটিভ। তো আমাদের কিন্তু একদম খারাপ লাগেনি। আমরা একটা সময় যখন আমার বড় ছেলে মোটামুটি 5 বছর 6 বছর বয়স, তখন আমরা একটা ইস্যু চেয়েছিলাম। তখন আমার কিছুতেই আসেনি ইস্যু। তো সেই কারণে আমাদের একটা ইচ্ছা কিন্তু ছিলই, কিন্তু এত বছর পর যে ওটার চেষ্টা করেছি সেরকম কোনো বিষয় না। তো এসেছে বলে আমরা স্বামী স্ত্রী আর কি খুব খুশি হয়েছি। এবং আমার বাবার বাড়ির লোক, আমার
বাবা মা দাদা মানে এরা খুব খুশি হয়েছে। এবার পারিপার্শ্বিকের লোকের আমি মানে খাইও না পড়িও না যে তাদের খুশিটা বা তাদের ইচ্ছা আমার পূরণ করতে হবে, তারা কি চাইলো আমি ম্যাটার করি না। তো যাই হোক, আমার পরিবার মানে আমার হাজব্যান্ড আমি খুশি হয়েছি, এটাতেই আমরা মানে আনন্দিত। তো যাই হোক, প্রেগনেন্সি হলো, ডাক্তার দেখালাম। হঠাৎ 5 মাস কি 6 মাস যখন মানে আমি যখন ডাক্তার দেখাই তখন ডাক্তার বলল একদম বেড রেস্ট, মানে আমার কোনো রকম মানে চলাফেরা ঘোরাফেরা মানে খাওয়া দাওয়া সব কিছু মানে একদম মেনে চলতে হবে আমাকে, বেড রেস্টে থাকতে হবে। কারণ এতদিন পর যেহেতু ইস্যু, একটা গ্যাপ মানে বয়সটা ম্যাটার বলছি না, অনেকেরই মানে 30-এর ঘরে কিন্তু বিয়েই হয় আজকালকার দিনে। মেয়েরা মানে চাকরি করে, নিজের পায়ে দাঁড়ায়, তারপর একটা বিয়ের চিন্তাভাবনা করে। তো তাদেরও কিন্তু বাচ্চা হতে হতে 34-35 বছরেও বাচ্চা হয়, এমন কিছু মানে অস্বাভাবিক ব্যাপার না যে আমার এই বয়সে বাচ্চা হয়েছে বলে মানুষের এত কথা আমাকে সহ্য করতে হবে। ব্যাপারটা হলো আমার অনেক ছোট বয়সে বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে বলে আমার এই 16 বছর গ্যাপের ব্যাপারটা মানে এখন মনে হয় অনেক বয়সকালে। তো বয়স তো হবেই, স্বাভাবিক ব্যাপার, বয়স দিন দিন বাড়ছে, সেটা নিয়েও আমার কারো কথা আমার গায়ে লাগে না, অবশ্যই বয়স হচ্ছে। কিন্তু আমার এই গ্যাপটার জন্য মানে একটা নিজের কাছেও লাগে। তো এখন কী করবো, এসে গেছে, সেটা কি ওষুধ খেয়ে নিলেই ভালো হতো নাকি আমি সেটাকে পৃথিবীতে আনলাম সেটা ভালো হলো, তোমরাই বলো ব্যাপারটা। যাই হোক, মানে আমার 5-6 মাস যখন আমি জার্নি করছি তখন আমি পুরো বেড রেস্ট ছিলাম। মানে আজকে আমার হাজবেন্ড আর আমার মা সম্পূর্ণ মানে প্রথম দিন থেকে একদম শেষ দিন পর্যন্ত প্রেগনেন্সির মানে একদম পাশে ছিল। মানে আমাকে কখনো একা থাকতে দেয়নি, একাকিত্বটা মানে মানে বুঝতে দেয়নি। একটা এতদিন পর যেহেতু প্রেগনেন্সি, আমারও তো কোনো মানে একটু মানে চিন্তাভাবনা থাকতে পারে, ভয় থাকতে পারে, সেগুলো কখনোই মানে বুঝতে দেয়নি। আর মা তো সেই সময় থেকে আছে, হয় আমি মায়ের বাড়ি নয় মা আমার বাড়ি, এইভাবেই চলেছে। তো যাই হোক, 5-6 মাসের সময় আমার গা দিয়ে মানে অ্যালার্জি বেরোলো। অ্যালার্জি মানে কি চুলকানি, একটু পিঁপড়ে কামড়ালে মশা কামড়ালে যেমন ফুলে ফুলে যায় না, সেরকম একটা ফুলে ফুলে মানে চাকচাক হয়ে ফোলা ফোলা একটা ভাব হলো। তো সবাই বললো পেটে বাচ্চা থাকতে এরকম মাদের হয়, মানে প্রেগনেন্সির জার্নির সময় এরকম চুলকানি বেরোয়, ওটা বাচ্চা হলে ঠিক হয়ে যায়। তো সবার হয়, ঠিক আছে, আমারও হয়েছে। প্রথম দিকে একটু কম কম, তারপর আস্তে আস্তে বাড়তে থাকলো। মানে এই চুলকানি নিয়ে আমি যে কি অসহ্য যন্ত্রণা ভোগ করেছি প্রেগনেন্সি অবস্থায়। আমার কত ইচ্ছা ছিল আমি আমার পুরো জার্নিটা মানে ভিডিও করে রাখবো, আমার ইউটিউবে থাকবে, আমার ছেলে মেয়ে যাই হোক না কেন সে বড় হয়ে তার মানে আমার জার্নিটা মানে দেখবে। তো সেই সব তো গুলি মারো, আমি ছেঁড়া নাইটি, নতুন নাইটি মানে যেগুলো পাতলা পাতলা নাইটি আর কি, মানে কি বলবো, বগলের জায়গাগুলো ছিঁড়ে মানে সেলাইটা খুলে ওরকমভাবে নাইটি পরে থাকতাম। মানে বগলের তলা, পিঠে, মানে আরও বিভিন্ন জায়গায় একদম ঘাগুলো ছড়িয়ে গেল। ঘা মানে ওই অ্যালার্জিটা সামান্য ওই মশা কামড়ের মতন ফোলা, তারপর আস্তে আস্তে ওটা বড় হলো, বড় চাকচাক হলো, তারপর সেই দাদের মতন হয়ে গেল। এই গালটা না, তোমরা এখন যেমন প্লেন দেখছো, এই গালটা পুরো এইভাবে পুরো ঘা, মানে কি বিচ্ছিরি যে মানে লাগতো রাস্তাঘাটে বেরোতে। আমি কোথাও ঘুরতে যেতাম না, কিন্তু যেহেতু মানে বেরোনো বন্ধ ছিল আমার, আমি পুরো রেস্টেই ছিলাম। কিন্তু ডাক্তারখানা, তারপর আল্ট্রাসোনোগ্রাফি এসব তো করতে বেরোতেই হবে, তো সেই সব জায়গাতে আমার লজ্জা লাগতো। আর হাতে সবসময় একটা ছিলনি থাকতো আমার, মানে চুলকানোর জন্য, চুলকে মানে একদম ওই জায়গাগুলো একদম ঘা হয়ে গেল, পুরো গা, হাত পা, গাল মাল, মানে লোক সমাজে বসার মতন, মানে আমার বেরোনোর মতন, বসার মতন, কারোর সাথে আমি গল্প করতাম না, মানে একাকিত্ব চলে আসছিল, বিরক্ত হয়ে যাচ্ছিলাম এরকম। তো এইভাবেই কষ্ট করে আমার হলো, মানে চলছিল। যখন 7 মাসের স্বাদ হলো, তখন শ্বশুরবাড়িতে তো স্বাদ তো হয়নি, আমি মানে ঠাকুরবাড়ি থেকে প্রসাদ এনে খেয়েছিলাম, তোমরা দেখেছো ভিডিও, কোনো স্বাদ হয়নি। তার বিভিন্ন কারণ আছে, আমি আর সেগুলো সোশ্যাল মিডিয়ায় আনতে চাই না। আর 9 মাসে আমার বাবার বাড়ি থেকে দেবে এরকম একটা ব্যাপার ছিল, মানে মা খাওয়াবে, তো সেটা অবধি তো আর পৌঁছালামই না, মানে তার আগেই আমার বাচ্চা হয়ে গেছে। তো আমার 8 মাস যখন পুরো কমপ্লিট হয়ে গেল, মানে 8 মাসটা কমপ্লিট হয়ে 9 মাসে 2 দিন সবে। তো 8 মাসে আমি যখন ডাক্তারের কাছে দেখাতে যাই, মানে আমি
তখন আমি ডাক্তারকে বললাম যে স্যার আমার হচ্ছে খুব প্রবলেম হচ্ছে, আমি আর পারছি না, মানে আমার পেটটা এত বড় হয়ে গেছিলো, মানে আমি আর পারছিলাম না, আমার খুব কষ্ট হয়, আমার বিভিন্ন সমস্যাগুলো আমি ডাক্তারকে বললাম। তো ডাক্তার বললো এখনই এত তাড়াতাড়ি, এখনও অনেক দেরি আছে। তো আমি তো অবাক, আমার এত প্রবলেম নিয়ে এখনও মানে অনেক দেরি, বাবারে বাবা, মানে কবে হবে? লোকে শুনি এত আগে হয়ে গেছে, এত আগে তো মানে সিজার কি করিয়ে দেওয়া যায় না, এরকম চিন্তা ভাবনা করতাম, ডাক্তারের সাথে মানে বলতাম। তো ডাক্তার তো কোনো মতেই না, এখনও অনেক দেরি আছে এরকম বলতো। স্বাভাবিক সময় না হলে ডাক্তার কী করবে, মানে আমার অসুবিধার জন্য। ঠিক যাই হোক, মানে হলো মেয়ে 8 মাস কমপ্লিট হয়ে 9 মাসে 2 দিন, সবে 2 দিন হয়েছে, মানে নামে 9 মাস, আমার 2 দিন হয়েছে। আমার ভোরবেলায় আমি বাথরুমে যাই, বাথরুম করে এসে শুয়েছি, তখন ভোর 4টে বাজে। 4:10-এর সময় আমি দেখছি আমার বাথরুমের মতন কি হয়ে যাচ্ছে একা একাই, মানে কোনো বেগ ছাড়া। আমার তো মানে বুক ধরাস করে উঠেছে, মানে কি হলো এটা। আমার হাজব্যান্ডকে ডাকছি, তাড়াতাড়ি ওঠো ওঠো, মাকে ডাকো, আমার কিছু মানে একটা প্রবলেম হচ্ছে, ওকে বললাম। মাকে ডাকলো, মা মানে পাশের ঘরে শুই, মা এলো। সাথে সাথে মানে গাড়ির ড্রাইভার ফোন, আমার বাবাকে ফোন, মানে ভোরবেলায় ধরো আমার প্রচুর জল ভাঙছে, মানে মা এসে বললো তো জল ভাঙছে, মানে আমি নাইটি গামছা সব চাপা দিয়ে দিয়ে রাখছি, এত জল ভাঙছে। আর সেই সিচুয়েশানটা মানে তখন মনে হচ্ছে মরেই যাবো, মানে এতটা মানে একটা মেয়ের বোঝো তো, একটা পেটে বাচ্চা থাকতে কত রকম টেনশন থাকে। আমার একটু বাড়তিই টেনশন। আমার টেনশনটার কারণ আমি বলছি, কারণ যেই তো আমার ভাসুর অ্যাবনর্মাল, আমার শ্বশুরবাড়ির দিকে হচ্ছে একটু এরকম প্রবলেম আছে। তোমরা ব্যাপারটা বোঝো, এটা কিন্তু কোনো নিন্দার বিষয় নয়। মানে একটা মেয়ের একটা মানে মানে একটা টেনশন থাকে কিন্তু, না পেটে বাচ্চা থাকতে। আমার প্রথম সন্তানে যখন আমার পেটে ছিল তখনও আমার এই টেনশনটা ছিল, দ্বিতীয় সন্তানের সময়তেও আমার এই টেনশনটা কিন্তু একইভাবে ছিল, যে বাচ্চাটা ঠিকঠাক সুস্থ সবল হবে তো, নাকি এরকম বংশে আছে কিছু হবে না তো, মানে একটা চিন্তাভাবনা আসেই একটা। তো এরকম তো টেনশন ছিলই, তার মধ্যে জল ভেঙেছে। তাহলে এত মাস জার্নি করে এলাম আমি কি পুরোটাই মানে ফেল হয়ে যাচ্ছি, মানে আমি বুঝতে পারছি না কিছু। তো যাই হোক, কোনো রকম মানে আমাদের হাসখালি থেকে কৃষ্ণনগর যে যাব, সেই রাস্তা বর্ষাকাল, সেইভাবে মানে রাস্তাগুলো ভাঙা। তো 4 চাকা করে যাচ্ছি, মানে এত আস্তে গাড়ি চালাচ্ছে, মানুষ হেঁটে হচ্ছে পেরিয়ে যাবে তাড়াতাড়ি, মানে আমার গাড়ি এত আস্তে চলছে। কিন্তু মানে আমার তাও মনে হচ্ছে গাড়ি যেন ভীষণ জোরে চলছে। আমার তো জল ভাঙছে, আমি কী করব। আর 4টে-5টা করে একসাথে সব বাম্পার, ওই বাম্পারগুলো পেরোনো যে কী কষ্ট হয়েছে আমার, আমি মানে যে রাস্তাতেই মানে মরে যাব। আমি খুব দুর্বল, আমি খুব ভেঙে পড়ি সহজে, মানে ওই জন্য মানুষও না আমাকে খুব তাড়াতাড়ি বাঁচ দেয়। আসলেই সত্যি কথা, আমি খুব মানে সরলভাবে লোকের সাথে মিশেও ফেলি, আর ওই জন্য তাদের কাছ থেকে আমি বেশি কষ্টটাও পাই। তো সেই জন্যই আমি প্রচণ্ড দুর্বল, মানে আমি খুব ভীতু, মানে এই রকম ব্যাপার, মানে হসপিটাল ব্যাপারটা আমার কাছে একদম খুব কষ্টের ব্যাপার। তো ওইভাবেই যাচ্ছি ধীরে ধীরে ধীরে। এদিকে বলছি তাড়াতাড়ি চলো, আমার এত জল ভেঙে যাচ্ছে, কিছু হয়ে গেলে আবার মানে গাড়ি জোরে চালাতে পারছে না, আমার জন্য আস্তে চালাতে হচ্ছে। এরকম অনেক কষ্টে কৃষ্ণনগর পৌঁছালাম, ডাক্তারের যেটা নার্সিংহোম, ডাক্তারকে ফোন চলছে রাস্তায় যেতে যেতে। তো আমার ডাক্তার ছিল, মানে যিনি আমার ডাক্তার, আমি আর নাম করছি না সোশ্যাল মিডিয়ায়, তিনি হলো ভগবান কৃষ্ণনগরে, মানে উনি হলেন ভগবান। এত ভালো ডাক্তার, আমাদের ফ্যামিলিতে অনেকে তার কাছে মানে ডেলিভারি করিয়েছে, তাই আমি জানি তিনি ভগবান। মানে আরও অনেক মানুষের অনেক ব্যাপার আছে, তার জন্যই বলছি। কিন্তু আমার কাছে আমার পার্সোনাল জায়গায় আমার কপালটা, আমি আমার কপালটাই খারাপ বলি, আর আসলেই আমার কপালটা খারাপই। তো আমি যখন নার্সিংহোমের বাইরে দাঁড়িয়ে, ডাক্তারের 2টো নার্সিংহোমের মানে নাম বললেন, তো আমি সেগুলোর নাম করছি না, মানে একই পাড়ার মধ্যে 2টো নার্সিংহোম, একটা তো তালাই খুললো, নার্সিংহোম তালা দেওয়া, মানে তালাই খুললো না ভোরবেলায়। তখন যেতে যেতে ধরো 5টা 5:30 বেজে গেছে, আমার ভোর 4টে থেকে আমার জল ভেঙেছে, 5টার সময় গাড়ি এসছে। কারণ অত ভোরবেলায় হঠাৎ ড্রাইভার উঠবে, গাড়ি মারিয়ে একটু জল ঢাল দিয়ে তো সে আসবে, একটু ফ্রেশ হয়ে তো ড্রাইভার আসবে, তো সেরকম একটু দেরিতে হয়েছিল। তো পৌঁছাতে আরও দেরি হলো, অত আস্তে আস্তে গাড়ি যেতে গেলে তো একটু টাইম লাগবেই। তো যাই হোক,
ডাক্তারের কাছে ফোন করে যে নার্সিংহোমে দাঁড়ালাম, সেই তালা খুলছে না 10-15 মিনিট 20 মিনিট হয়ে যাচ্ছে, এই আসছি, এই লোক আসছে, এই হচ্ছে, মানে এরকমই হচ্ছে। তো আরেকটা নার্সিংহোমে গেলাম, তার দুটো ঠিকানা দিয়েছিল। ওইখানে গিয়ে আমাকে চেক আপ করলো, কিচ্ছু চেক আপ না, জাস্ট একটু প্রেশার মাপলো বোধ হয়। তো প্রেশার কিন্তু ঠিকই ছিল আমার, মানে হাই প্রেশার বিশাল কিছু কোনো কিছুই না, কি বুঝলো জানি না। ডাক্তারকে তারাই নার্সিংহোম থেকেই ফোন করলো, ডাক্তার বলে দিল সদরে পাঠিয়ে দাও। সদর মানে কৃষ্ণনগরে একটা সরকারি হসপিটাল। তো আমি তো গেছি নার্সিংহোমে, আমার একটাই মানে অভিযোগ, ডাক্তার একবার আমার মানে আমি যে প্রথম মাস থেকে তাকে দেখাচ্ছিলাম, তাকে বিশ্বাস করে তার কাছে যে এত বছর পর আমার একটা ইস্যু, তার তো একটা দায়িত্ব থাকে, তাই না? তো একবার সে আসতে পারতেন, মানে একবার আসতে পারতেন, তাহলে আমাকে চেক করতো, চেক করে যদি কিছু বুঝতো তখন পাঠাতেন, আমি ঠিক আছে হতেই পারে একটা মানে নার্সিংহোমে, এখানকার নার্সিংহোমের কথা বলছি আমি, তো মানে ভালো কোনো শহরে বড় বড় নার্সিংহোমে সব মেশিনপত্র থাকে, তো আমাদের কৃষ্ণনগরের মতন জায়গায় আমার মতে মানে সেরকম নার্সিংহোম মানে জানা নেই আমাদের আর কি, যে এত ভালো ভালো মেশিনপত্র আছে। মানে ছোটোখাটো সব নার্সিংহোম, ওখানে নাকি মেশিনপত্র সব কিছু থাকে না, যেই তো আগে বাচ্চা হয়ে যাচ্ছে 8 মাসেই বলা চলে, মানে 8 মাসটা কমপ্লিট হয়ে 9 মাসে আমি 2 দিন সবে ক্যারি করেছি, সেটা তো 9 মাস হয়ে যাচ্ছে না। তো 8 মাসে বাচ্চা হচ্ছে, সুস্থ হবে কি না, মানে কি বলবো, মানে সে দুর্বল হবে কি না এরকম চিন্তা ভাবনা করে সে একটা সদরে ট্রান্সফার করে দিল। তো ঠিক আছে, তখন কি করবে, আমার গার্জেন, আমার হাজব্যান্ড, আমার বাবা, আমার মাসি শাশুড়ি, 3 জন গিয়েছিলেন আমার সাথে। তো তারা সদরেই নিয়ে গেল। সদরে নিয়ে যাওয়ার পর সেই সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত আমি কন্টিনিউ এক জায়গায় বসে আছি, কোনো ট্রিটমেন্ট নেই। আমার জল ভেঙেই যাচ্ছে, আমার বাড়ির লোক সমানে বলছে পেশেন্ট বসে আছে, এত জল ভাঙছে, বাচ্চাটা হাঁপিয়ে যাবে না তো, বাচ্চাটার কোনো প্রবলেম হবে না তো, কোনো চিকিৎসা নেই। তো যাই হোক, মানে শুধু আমাকে একবার লেবার রুমের মানে একটা রুমে ডাকা হয়েছিল, সেখানে মানে ভিতরে হাত ঢুকিয়ে জরায়ুর মুখটা দেখেছিল। আমার ওই ব্যাপারটা প্রচণ্ড ভয়, মানে আমি প্রচণ্ড ভীতু, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভিতরে হাত ঢুকিয়ে যে বাচ্চার জরায়ুর মুখ দেখে, এই ব্যাপারটা মানে আমি নিতে পারি না। আমার প্রথম বাচ্চার সময় হয়েছিল, মানে আর কি বলবো, মানে সোশ্যাল মিডিয়ায় বলছি বলে কিছু মনে করো না, মানে এইগুলো একটা মেয়ের সাথে অত্যাচার হয়, মানে একটা মেয়ে যে কত কষ্ট করে মা হয়, তারপর মানে তার মূল্য থাকে না, আমি সেটাই ভাবি। মানে ওখানে ভিতরে হাত ঢোকানোর সময় আমি একটু নড়ে গেছিলাম, মানে কোমরটা উঠিয়ে দিয়েছিলাম একটু। তো যে নার্স মানে কাজটা করতে এসেছিলেন, তিনি তো আমাকে যা তা ভাষায় যা খুশি বলল, মানে কী বলবো যে আর ভাষা নেই। তারপর মানে আমি ক্ষমা চেয়ে, দিদি প্লিজ তুমি একটু আর একবার দেখো, আমি কোমর নামিয়ে রাখছি, মানে নড়া যাবে না, উনি হাতটা ঢোকাবেন কিন্তু আমি নড়তে পারবো না। কিন্তু আমি তো প্রচণ্ড নার্ভাস হয়ে গেছি, সেই সময় আমার প্রচণ্ড বুক ধরফর করছে, মনে হচ্ছে আমি মরেই যাবো, মানে এরকম আমার মনে হচ্ছে। তখন ওই নার্স হচ্ছে আমাকে যাতা বলতে বলতে বেরিয়ে গেল, কিছুতেই এলো না। আমাকে বললো আমরা এখানে বসে বসে খেতে আসি না, আমরা মানে ডিউটি দিতে হয়, তোমার এই ন্যাকামো দেখার টাইম নেই আমাদের, মানে আরও বাজে বাজে কথা বলে বেরিয়ে গেলেন। তারপর বললেন যে ডাক্তার আসুক, তারপর তুমি বুঝবে তোমার এইসব নড়ে যাওয়া, আর লোকের কি বাচ্চা হয় না, লোকে কি মানে সে যা তা এইসব বললো। নিয়ে অনেকক্ষণ পর একটা ছেলেকে পাঠালো, সেই ছেলেটা এসেও মানে আমার তো বলছি এই ব্যাপারটা তো আমার টেনশন হয়ে যায় বেশি, আমার সেই কোমরটা ও হাত ঢুকাতে যখনই গেছে আমার কোমরটা আবার একটু উঠে গেছে। তো ছেলেটাও আমাকে বকেছিল, কিন্তু তাহলেও আমি ভাই বলে ডেকে ওকে বললাম তুমি হাতটা ঢোকাও, আমি কোমরটা হচ্ছে না মানে ঢোকানোর পর আমি নামিয়ে দিচ্ছি, পাটাও ফাঁক করে দিচ্ছি, আমি প্রচণ্ড নার্ভাস হয়ে যাচ্ছি, ভয় লাগছে, আমি ব্যাপারটাকে খুব ভয় পাই, আমি হচ্ছে মানে তুমি হাতটা ঢুকালে আমি সব ঠিকঠাক করে দিচ্ছি, তুমি মানে দেখতে পারবে, আমি নড়বো না তখন। তো মানে ছেলেটা ভালো, কিন্তু একটা মেয়ে হয়ে একটা মেয়ের কষ্ট বুঝলো না, একটা কথা শুনলো না। ছেলেটা শুনলো, ছেলেটা
যাই হোক মানে চেক করলো, তো বললো জরায়ুর মুখ খুলে গেছে, বাচ্চা নর্মালে হবে। আমার তো মাথায় হাত, নর্মালে বাচ্চা, আমি তো সেই ভীতু। আমি অনেকের কাছে শুনেছি নর্মালে হতে গিয়ে যদি ভালোভাবে না বেরোই আবার সে ফরসেপ করে, ফরসেপ আরও কষ্ট। আর আমার পায়ের তলায় মানে বেডে আর কি, পায়ের নিচের বেডে একটা বউ মানে নর্মালের ব্যথা উঠেছে, সেই অসম্ভব চিৎকার করে কাঁদছে, বেডটাকে থরথর করে মারছে। আমি ওগুলো দেখে আরও নার্ভাস হয়ে গেছি। তখন আমি মানে কিছুতেই নর্মালে করাবো না, মানে আমার এত ভয় লাগছে। এইবার আমি বলছি আমার তো প্রথমটা সিজার ম্যাডাম, তাহলে আমার কেন নর্মালে হবে, মানে আমাকে সিজারই করিয়ে দিন না। আমি জানি সিজারেও কষ্ট, সিজারটা সারা জীবনের কষ্ট, আমি সব জানি, কিন্তু সেই মুহূর্তে মানে আমি সেই সাহসটা নেই। আমি একটা বাচ্চাকে নর্মালে জন্ম দেবো, সেই ব্যথাটা সহ্য করে, মানে আমি যে কি তখন মনে হচ্ছে আমি কেন বাচ্চা নিলাম, কেন আবার মানে আমার তখন নানা রকম মনে হচ্ছে মরে যাই। আর আমার এমন শরীরের অবস্থা, আমি মনে হচ্ছে মানে মরেই যাবো, এরকম আমার ব্যাপার, মনে হচ্ছে আমি হার্ট ফেল হয়ে যাবে এখনই। আর ওই নার্স আমাকে এত ভয় দেখিয়েছে, এত ভয় দেখিয়েছে, 8 মাসে বাচ্চা হবে, তোমার বাচ্চা তো একটা পোলিও বাচ্চা হবে, ওই বাচ্চা কিছুতেই সুস্থ সবল হবে না, বাচ্চা কি করে ভালো হবে, ওই বাচ্চা তোমার মানে নাও থাকতে পারে, এইরকমভাবে বলছে বিভিন্ন মানে কথা। আর ওই কথাগুলো আমার মাথায় মানে ঘুরছে, আর আমার থরথর করে আমি কাঁপছি, আর বুকে ধরপড় ধরপড় করছে। আমারও মনে কষ্ট হচ্ছে, এতদিন বাচ্চাটাকে ক্যারি করে বাচ্চাটা মানে এরকম হবে, এরকম একটা অস্বাভাবিক বাচ্চা হবে, এ তো আরও কষ্ট, মানে একটা মা কি সহ্য করতে পারে বলো। নিয়ে সেই মুহূর্তে আমি কাঁদছি হাওমাও করে, নিয়ে আমার হাজব্যান্ডকে হাতে পায়ে ধরে, আমাদের একজন ডাক্তার মামা আছে মানে চেনাশোনা আত্মীয় আর কি, ওনাকে ফোন করিয়ে সেই মামাকে দিয়ে বলি আমি সিজারে বাচ্চা নেব, আমি নর্মালে নেব না, কারণ হসপিটালে বললে তারা শুনবে না, কারো সোর্সে যদি বলি হয়তো শুনবে, সেই কারণেই মামাকে ফোন করা। সেই মামা আমার যে গাইনিকের ডাক্তার দেখাতাম, যিনি আমাকে সদরে পাঠিয়েছে, সেই ডাক্তারকে ফোন করে বললেন যে আমার বৌমা হয় এটা, তুমি মানে সিজারে ওনার মানে অপারেশনটা সিজারে মানে করো আর কি বাচ্চাটা। আমার মানে গায়ে না ঘাম ছুটছে মানে ওইসব কথাগুলো মনে পড়লে। তো যাই হোক, ওই ডাক্তার তখন সদরে ফোন করে মানে আমার নাম সব করে বলল ওনার জন্য মানে সিজারেই হয়। তো যাই হোক, তখন মানে শুনে বাঁচলাম যে আমার সিজারেই হবে, আমার নর্মালে হবে না, কারণ আমার ব্যথা কিন্তু ওঠেনি, আমার জল ভাঙছে প্রচুর। আমি যে 2টো অবধি বসে আছি, না একটা কোনো চেক আপ, না কোনো কিছু, আমার জল ভেঙেই যাচ্ছে। আমার হাজব্যান্ড কতবার গিয়ে বলছে একটু গিয়ে দেখুন না, ওর শরীরটা খারাপ লাগছে, বাচ্চাটা ঠিক আছে কিনা একটু চেক করে দেখুন, কিছু যদি হয়ে যায়। কোনো চিকিৎসা নেই, কোনো চিকিৎসা নেই। ডাক্তার আসবে 11টার সময়, ডাক্তার আসবে, তারপর সিজার হবে, মানে এরকম বলছে। 11টা বেজে গেল, 12টা বেজে গেল, 1টা বেজে গেল, ডাক্তার আর আসে না। 2টোর সময় শুনছি ডাক্তার এসেছেন আমাদের সিজারের জন্য, সব তৈরি হতে বলছে। নিয়ে আমার সাথে আমার মাসি শাশুড়ি গেছিলেন। আমার মা হচ্ছে অসুস্থ বলে মা যেতে পারে না কোথাও, মা ঘরে সামলাই, সবসময় মা ঘরেই থাকে, তোমরা দেখেছো, মা কোথাও ঘুরতেও যায় না। তো সেই কারণে আমার মাসি শাশুড়ি গেছিলো, পাশেই থাকে মাসি শাশুড়ি। এইবার মানে লেবার রুমে গেলাম, মানে 2:22 আমার বাচ্চা হয়েছে। তো লেবার রুমে যখন আমি ঢুকছি, আমাকে একটা টোন কাটা হলো, মানে যিনি ডাক্তার সেদিনকে যেই ডাক্তার মানে হসপিটালে ছিলেন, আমি কারোর নাম বলছি না, এটা ঠিক না বলা, সেই ডাক্তার মানে আমি যে ডাক্তারের রুগী, তিনি আমাকে মানে এখানে রেফার করেছে। তো যেই তো আমার সিজার হবে, তাকে ফোন করে বলা হয়েছে আমার পেশেন্টের যেন সিজার হয়, সেই জন্য আমাকে একটা খুব সুন্দর করে একটা টোন মেরে কথা বললো। মানে আমি যখন ঢুকছি আমাকে নিয়ে একটা অট্ট হাসি হলো আর কি, ডাক্তার, নার্স, ওখানে বিভিন্ন লোকজন ছিল। ঠিক আছে, তখন তো আর কে কী বললো মাথায় তো কিছুই নেই, ভয় থরথর করে কাঁপছি। এবার হচ্ছে শুয়ালো, মানে আমি যখন প্রথম বাচ্চা হতে, দুর্গাপুরে আমার বাচ্চা হয়েছিল, মানে সিজার করতে ঢুকিয়ে আমার সাথে ডাক্তার যারা থাকে, নার্স টার্স, মানে বিভিন্ন লোক থাকে, তারা সবাই আমার সাথে এত হাসি ঠাট্টা করে আমাকে মজায় রেখেছিল, মানে আমার যেন ভয় না লাগে, মানে খুব হাসিয়ে রাখছিল আমাকে, মানে যাতে আমার টেনশন না হয়, আমি যেন হাসি খুশিভাবে একটা বাচ্চার জন্ম নিতে পারি। আর এই কৃষ্ণনগর সদরের কথা বলছি, এখানে হলো ডাক্তাররা এমন এমন গল্প করছে, আমার মানে প্রেশার মনে হচ্ছে আমি যেন থরথর করে কেঁপে মনে হচ্ছে ওই বেড থেকে পড়ে যাব, অথবা আমি হার্ট ফেল করবো, মরেই যাব, মানে এরকম মনে হচ্ছে।
ডাক্তার নার্স সবাই বলছে এই বাচ্চা তো ঠিক হবেই না, মানে সবার একটাই কথা, বাচ্চা কিছুতেই সুস্থ হতেই পারে না, 8 মাসে বাচ্চা। তারপর 2 নম্বর হলো তোমার পেটের সেলাইটা কে করেছে, কোনো হাতুড়ে ডাক্তার করেছে? আমার পেটে সেলাই না, সরি পেস্টিং, আমার প্রথমটা হলো পেস্টিং। এটা কি ইটবাড়ি সিমেন্ট দিয়ে পেস্টিং করেছে? তোমার কি কোনো হাতুড়ে ডাক্তারের কাছে মানে পেস্টিং হয়েছে? মানে যা না তাই এসব কথা বলছে। তারপর যাই হোক, আমি তো খুব কাঁদছি, একদিকে আমার সিজার হচ্ছে, আমি চোখ দিয়ে মানে জল আমার হরহর করে আমার সর্দি হয়ে যায় আমার কাঁদলে, নিয়ে আমার সর্দি দেখে তখন একজন নার্স মানে আমাকে বলছে তুমি কাঁদছো কেন? তো মানে আমাকে তখন বাচ্চা হয়ে গেছে, আমার ছেলে নামে যেটা দেখাই আর কি, সেটা আমি বললাম যে ছেলে। নিয়ে এমনভাবে তখন বেরিয়ে সেই সাদা সাদা কেমন থাকে না বাচ্চাটার গায়ে, তখন আমি ভাবলাম বোধহয় মানে বলতে নেই এসব কথা, মানে সেই মুহূর্তে আমি ভাবছি বোধহয় মরা বাচ্চা বেরিয়েছে, মানে সত্যি এই কথা মানে বলতে নেই, এরকম যেন মানে কখনো যেন কারোরই না হয়। মানে আমি সেই মুহূর্তে মানে আমাকে তো এইভাবেই মানে বাইরে থেকে বলে দিয়েছে যে বাচ্চা সুস্থ হতেই পারে না, মানে এরকম ব্যাপার কিছুতেই হতে পারে না, তাহলে আমি আর কি ভাববো পেশেন্ট হয়ে? তো আমি না খুব কাঁদছি, আর নার্সটা তখন খেয়াল করেছে আমি প্রচণ্ড কাঁদছি, মানে আমার যখন সেলাই চলছে, ডাক্তার তো বাচ্চাটুকু বের করে ধরে সাইড হয়ে যায়, তখন নার্সটা বলছে তুমি কাঁদছো কেন, তোমার ছেলে হয়েছে বলে, মানে ছেলের পর ছেলে হয়েছে বলে মেয়ে চেয়েছিলে? বললাম না না, আমার কাছে এরকম কোনো ব্যাপার নেই, ছেলে মেয়ে এমনি এমনি, আমি এমনি কাঁদছি। মানে তো বারবার জিজ্ঞাসা করছে, আমি চুপ করে, আমি আর কোনো উত্তর দিচ্ছি না, চুপ করে, মানে ওদের সাথে আমি কী উত্তর দেবো? তারপর খুব বাজে ব্যবহার। যাই হোক, তারপর বেডে দিল আমাকে, বেডে দেওয়ার পরই বাচ্চাটাকে আমাকে দিয়ে গেল। আমি যখন ছেলেকে দেখলাম ভালো করে আর কি নিজের হাতে করে, আমি ওর হাত দেখছি, পা দেখছি, কান দেখছি, নাক দেখছি, চোখ দেখছি, সব ঠিকঠাক আছে তো, মানে সুস্থ সবল বাচ্চা তো, কিছু বাদ নেই তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, মানে এমনভাবে মানে আমাকে প্রেশার দিয়েছে ওরা, মানে এই বাচ্চা ভালো হতেই পারে না। মানে আমি তো মানে সেই বাচ্চাটাকে পেয়ে সেই তখন পেটে সেলাইয়ের যন্ত্রণা, সেলাইয়ের মানে ঘোর কাটছে, আমাকে সেলাই দিয়েছে সেকেন্ডটা, প্রথমটা পেস্টিং, দ্বিতীয়টা সেলাই। তো সেই সেলাইয়ের মানে অবশ্যই সেই ঘোরটা কাটছে, একদিকে বাচ্চা, মানে বিধিকিচ্ছিরি ব্যাপার। সরকারি হসপিটালে মানে মানে কি বলবো, কেউ যেও না, মানে কারো যদি একটু সামর্থ্য থাকে তারা, আসলে সামর্থ্য থাকলেও তো কিছু লাভ নেই, আমাদের তো মানে পয়সার জন্য তো সরকারি হাসপাতালে গেছি, এটা ব্যাপারটা না। ব্যাপারটা হলো ডাক্তারকে দেখাতাম, এক ডাক্তারকে সেই মুহূর্তে সে যদি একটা জায়গায় পাঠিয়ে দেয়, সেই মুহূর্তে তুমি কি করবে? এমন জায়গায় থাকি, সামনে কলকাতা না যে কলকাতায় চলে যাব ভালো কোথাও, অনেক দূরের ব্যাপার, ওরকম জল ভাঙছে, ওই অবস্থায় আমার হাজব্যান্ড কোথায় নিয়ে যাবে? তখন ডাক্তারের কথা মতো সদরে যেতে হয়েছে, বাচ্চার কিছু হলে ওখানে অনেক মেশিনপত্র আছে, তার ট্রিটমেন্ট হবে, নার্সিংহোমে সেটা হবে না। তো যাই হোক, তখন বাচ্চাটা মানে আমি দেখছি এরকম সব ঠিকঠাক আছে, মানে তখন একটা মনটা আমার শান্তি হলো, মানে আমার বাচ্চাটা সুস্থ সবলভাবে আমার কোলে এসেছে। মানে ভগবানের যে কী পরীক্ষা, মানে আমি পেটে থাকতে থেকে মানে ওই ঘা প্যাঁচড়া নিয়ে ভুগছিলাম, আমার কিচ্ছু ভাল লাগতো না, তার মধ্যে বেড রেস্ট, কোথাও বেরোতে পারতাম না। দেখো জোর করে বেরোনো যেত, আমাকে অনেক মানুষ অনেক কথা বলেছে ওরকম বেড রেস্টে আমি থাকতাম বলে, আমার মা পড়তো সমানে, আমাকে বলতো ওরকম বেড রেস্ট ডাক্তাররা বলে ও কিছু হবে না, আমরা এই করেছি আমরা সেই করেছি, কিন্তু আমি করতাম না। আমি জানি আমার ঘরদোর আমি এত পরিষ্কার গুছানো রাখতে পছন্দ করি, আমি কিন্তু একটা বছর আমি ঘরদোর কিচ্ছু গুছাতাম না, মানে ওই 8 মাস এই হওয়ার পর, এই যে বাচ্চা হওয়ার পর একটা রেস্টের ব্যাপার থাকে, আমি মানে চোখ বন্ধ করে থাকতাম, ওই নোংরা মানে ঘরটাকে দেখে মনে হতো বস্তি, মানে এত নোংরা, কিন্তু তাও কিছু করতাম না। ভাবতাম ঘর তো আমি আবার পরিষ্কার করে নিতে পারবো সে কিছুদিন গেলে, কিন্তু একটা বাচ্চা যদি আমার কিছু হয়ে যায় পেটে থাকতে, সেইটা আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। তো যাই হোক, মানে বাচ্চাটাকে পেয়ে আমি মানে ভীষণ ভীষণ হ্যাপি। বিশ্বাস করো, ছেলে হয়েছে বলে আমার 1 ফোঁটা 1 ইঞ্চি দুঃখ নেই। হ্যাঁ, মিথ্যা বলবো না, প্রথম দিকে আমি মেয়ে চেয়েছিলাম, আমি একটা মেয়েই চেয়েছিলাম, কিন্তু 7 মাস যখন আমি ক্যারি করছি, তখন আমার বড় ছেলে মিশনে মানে পড়াশোনার জন্য যাই, 11-এ উঠে আর কি, তখন আমার মানে অনুভব হলো একটা মেয়েকে যদি আমি জন্ম দিই, একটা মেয়েকে মানুষ করে আমি কি করে বিয়ে দিব, মানে পরের বাড়িতে আমি কি করে পাঠাবো? ছেলে চলে যাওয়ার যে যন্ত্রণা, পেটে একটা, আর বড় ছেলে চলে যাচ্ছে মানে পড়তে, তার মানে
কি বলবো, মানে সেই মুহূর্তটা আমি তোমাদের সাথে প্রকাশ করতে পারবো না। মনের দুঃখ তো মনেই মানে ইয়ে হয়। তো মানে এত কষ্ট, এত কেঁদেছি, পেটে নিয়ে কাঁদতে নেই। সবাই বলছে মা এত কাঁদিস না, পেটের বাচ্চাটার অসুবিধা হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। তখন মানে বুকে চেপে চেপে মানে আমার আরও বেশি কষ্ট হতো বড় ছেলের জন্য। তখন থেকে আমি ভাবলাম 7 মাসের থেকে যে না, আমি একটা ছেলেই মানে যেন ঠাকুর আমাকে একটা ছেলেই দিও, কারণ আমার ঘরে যেন দুটো মেয়ে আসে। মানে আমি এটাই চাই, আমার ঘরে দুটো মেয়ে আসুক, আমি যেন একটা ভালো শাশুড়ি হতে পারি, ভালো মা সবাই হতে পারে, তাই না? মা সবসময় ভালোই হয়। ছেলে চুরি ডাকাতি করলেও মা কিন্তু ছেলেকেই সাপোর্ট করবে। ছেলে সন্তান মানে মানে মেয়ে যদি হয়, মানে মেয়ের মা মেয়েকে ভালোবাসবেই, এটা স্বাভাবিক ব্যাপার। আর ছেলেকেও ভালোবাসবে, এটাও স্বাভাবিক। মানে সন্তানকে মারা ভালোবাসে, মানে মা হচ্ছে ভালোই হয় মায়ের জন্য। কিন্তু একটা শাশুড়ি কি ভালো হতে পারে? আমার কাছে এটা একটা বড় কোশ্চেন। মানে আমি যেন এই চিন্তা ভাবনাটা বয়সকালেও রাখতে পারি। আমার যখন বৌমা আসবে, আমি সত্যি দুটো মেয়ে চাই আমার ঘরে আলো করে আসুক, আমার সংসারে মানে দুটো মেয়ে আসুক, আমাকে দেখতে হবে না। আমি কখনো আশা করি না আমার ছেলে আমাকে, ছেলে বউ যাই হোক, আমাকে দেখবে, দেখতে হবেই, পড়তে হবেই, এরকম কোনো ব্যাপার নেই আমার লাইফে। আমি একবারও চিন্তা করি না। মেয়ে হলে কি ভাবতাম? মেয়ে হলে ভাবতাম একটা ভালো বাড়ি দেখে, ভালো ছেলে দেখে বিয়ে দেবো, মেয়ে চলে যাবে। কিন্তু সেটা ছেলের বেলায় কেন ভাবতে পারি না? ছেলে হলেই ভাববো ছেলেকে দেখতে হবে, এটা কোনো কথা বলো তো? তো এটা আমি সত্যি ভাবি না। আর এই মনোভাব নিয়েই যেন আমি মানে এগিয়ে যেতে পারি। মানে আমার চিন্তা ভাবনাটা যেন এরকমই থাকে, যাতে আমার বাড়িতে দুটো মেয়ে আসুক, তাদেরকে আমি যেন মানে মেয়ের মতনই দেখতে পারি। মানে মেয়ে হয়েই তারা থাকুক, আমাকে দেখতে হবে না। তারা মানে নিজের, আমি যা যা পারিনি, যা যা করতে আমার ইচ্ছা হয়, আমি সেই মেয়ে দিয়ে পূরণ করবো। কী হয়েছে, আমার মেয়ে হয়নি তো? আমার এই সব নিয়ে আমার একদম দুঃখ নেই। তো আমি ছেলেকে হাতে পেয়ে ভীষণ ভীষণ খুশি হয়েছি। সুস্থ সবল ছেলে, যাই হোক। আজকে 2 মাস বয়স হয়ে গেল আমার ছেলের। মানে এখনও পর্যন্ত ঠাকুরের ইচ্ছায় সে সুস্থ সবল আছে, কোনো মানে ডাক্তার দেখাতে যেতে হয়নি। ডাক্তার শুধু এমনি দেখিয়েছিলাম। ওই যে সদরের কথাটা বলি, মানে যেই ছেলেটাকে আমাকে দিয়ে গেল, 7 দিন আটকে রাখে সদরে বাচ্চা হওয়ার পর। তো ওই 7টা দিন মনে হলো আমি নরকে বাস করছি। এত নোংরা, এত নোংরা। আমি বলছি না হসপিটালের দোষ হলো আমাদের মতন পেশেন্টরাই নোংরা করে। বেডে তো বেডের কথা বাদ দাও, বেডটা আমার বেড, আমি যেভাবে রাখবো সেভাবেই থাকবে। একটা কোনো চিকিৎসা নেই। মানে আমি যে 7 দিন আছি, আমার যে একটা সিজার হয়েছে, আমার মতন আরও যত পেশেন্ট আছে, কারোর একটা চিকিৎসা নেই। ওখানে 7 দিন এমনি আটকে রেখে দেয়। কোনো মায়ের কোনো পেটের সেলাই দেখা হয় না, কোনো বাচ্চার কোনো চেক আপ হয় না। বাচ্চাটাকে মানে কারোর বাচ্চার যদি কিছু প্রবলেম হয়, তাহলে সেই অ্যানাউন্স করে ডাকবে, তাদেরকে জানাতে হবে। তখন ডাক্তার আসে একজন, তার কাছে তার বাড়ির লোক নিয়ে বাচ্চাটাকে নিয়ে যাবে। কোনো মায়ের যদি কোনো প্রবলেম হয় তাহলে জানাতে হবে, তাহলে ডাক্তার হয়তো মানে গিয়ে দেখাতে হবে। তো তুমি যে বেডে একটা শিফটিং ডিউটি থাকে, আমরা জানি একটা ডাক্তার হয় সকালে নয় বিকালে, কোনো একবেলা একবার টহল তো দেবে, মানে পুরো হসপিটালটা মাদেরকে তো দেখবে, বা বাচ্চার ডাক্তার এলে বাচ্চাদের তো দেখবে, একটা চেক আপ তো করবে। কোনো চেক আপ নেই, শুধু 7 দিন আটকে রেখে দেয়। 5 দিনের দিন হচ্ছে ড্রেসিং করে, 6 দিনের দিন সেলাই কাটে। যখন আমি ড্রেসিং করতে গেছি, তখন ওই হসপিটালের যে লোকটা মানে ড্রেসিং করে, আমি তো খুব ভয় পাচ্ছি ড্রেসিং করতে, খুব লাগবে। প্রথমবারও ভয় পেয়েছিলাম, লাগে না ড্রেসিং করতে, আরাম লাগে আরও। তো সেলাইটা যখন ড্রেসিং করছে, তখন লোকটা বলছে এটা সেলাই হয়েছে, পুরো আমার পেটটা ফাঁক ফাঁক করে সেলাই, মানে মাংসগুলো বেরিয়ে আছে। তো সেই হসপিটালেরই লোক মানে বলছে এই কথা। তাহলে ভাবো, যে ডাক্তার আমাকে বলছে আমি নাকি হাতুড়ে ডাক্তারকে মানে প্রথম সন্তান নিয়ে করেছি, সেই ডাক্তারই তাহলে সেলাই করেছে। বা কোনো ডাক্তার তো বোধহয় সেলাই করেনি, ওই নার্স যারা, অথবা হয়তো জুনিয়র ডাক্তার, এবার কে কী সেটা আমি জানি না, মানে ওরা আর কি সেলাই করলো, ডাক্তার সেলাই করেনি। তো এত বাজে সেলাই করেছে। তো মানে সেই লোকটা, ড্রেসিং করার লোকটা আমাকে বলছে এত বিচ্ছিরিভাবে সেলাই করেছে, সেলাইটা পুরো ফাঁক ফাঁক হয়ে মাংসগুলো পুরো বেরিয়ে এগুলো একটু করে ঢুকিয়ে দিতে পারতো আর কি পেটের মধ্যে। আর একই জায়গায় আমার 2বার পেট কাটা হলো, মানে একটু উপর নিচ করেও কাটতে পারতো।
একটু উপর নিচ করেও কাটতে পারতো, একই জায়গায় দুবার আমার কেকটা কাটা হলো। তো সেই কারণে খুব কষ্ট করেছি। আর মানে বাথরুমের কথা বলি, বাথরুম এত নোংরা, এত নোংরা। সরকারি হসপিটালের বাথরুম যে এত নোংরা হয়, আমি সত্যি কোনোদিনও হসপিটালে ওইভাবে যাওয়াও হয়নি। মানে ওই বড় ছেলে হতে হসপিটাল গেছিলাম, আমাদের মানে দুর্গাপুরের কথা বলছি, সেটা মেন হসপিটাল, মানে সেই সুন্দর প্রাইভেট হসপিটাল যেমন হয়, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একদম ঝা চকচক যাকে বলে। আর ছোট ছেলে হতে গিয়ে সদরের অভিজ্ঞতা নিয়ে এলাম, মানে 3 বার করে বাথরুম পরিষ্কার করতে আসে। আমি হসপিটালের দোষ দিচ্ছি না, নোংরা তো জানোই, মানে পাবলিকই করে। এত নোংরা, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে ওই অবস্থায় পেটের সেলাইয়ের ব্যথা, হেঁটে হেঁটে কোনো আয়া থাকতে পারবে না, বাড়ির লোক একজন করে থাকতে পারবে, সেই মানুষটাকেই থাকতে হবে মানে শেষ পর্যন্ত, মানে মেয়েদের। মানে আমার যে বাচ্চা হয়েছে, সদরের নিয়ম হলো সেই বাচ্চার বাবা মানে বাচ্চাকে দেখতে পারলো না, কোনো ছেলে অ্যালাউ নেই। ডেলিভারি করিয়ে তো বাড়ির লোককে বাচ্চা দেখাবে, সেইটুকু তো নিয়ম আছে, এখানে সেটাও নেই। এটা যে কী নিয়ম, মানে বাচ্চার বাবা বাচ্চাকে দেখবে না, কেমন কি ব্যাপার। সেই যে মেয়ে ছেলে, মানে যেই মেয়েটা মানে শাশুড়ি হোক মা হোক যে হোক, আমার মাসি শাশুড়ি ছিল, মানে সেই মাসি শাশুড়ি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, আর মাঝখানে 2 দিন ছিল আমার মামি শাশুড়ি আমার কাছে। তো বাড়ির লোক একটা লাগবেই তোমার সদরে থাকতে গেলে, মানে ওই ডাক্তারের কাছে যাওয়া, ওষুধ আনা, এইসব করার জন্য মানে একটা বাড়ির লোক তোমাকে থাকতে হবে কন্টিনিউ, কারণ মারা তো আর পারে না তখন সেলাই নিয়ে, আবার বাচ্চাটাকে দিয়ে দেয় সাথে সাথে। নার্সিংহোমের হলে সুবিধা কি, নার্সিংহোমে আয়াগুলো মানে সব করিয়ে দেয়, বাচ্চাকে দেখাশোনা, মাকে একটু দেখাশোনা। এখানে এরকম কোনো ব্যাপার নেই। ওই সেলাই নিয়ে যখন বাথরুম যাচ্ছি, বাথরুমে এত নোংরা, মানে কোথায় কি করব সেই জায়গাটুকু নেই, পা ফেরার জায়গা নেই, আমি আর ভেঙে কিছু বলতে পারছি না, মানে এত নোংরা। তো আমি তো কাঁদতাম, বাড়িতে ফোন করতাম আর হাউমাউ করে কাঁদতাম, আমাকে তোমরা কোথায় দিয়ে গেলে, আমি মরে যাব, আমাকে বের করে নিয়ে যাও, মানে এই রকম। তুমি কাউকে বলে আমাকে বের করে নাও, আমি সেলাই কাটতে পরে আসবো। কিন্তু এখানে তো এইসব নিয়ম নেই, এটা তো নার্সিংহোম না, এটা তো সরকারি হসপিটাল। এখানে 7 দিন তোমাকে মরো বাঁচো থাকতেই হবে। তো সবার বাচ্চার দেখলাম, বেশিরভাগ বাচ্চার কারো কারো জন্ডিস, সেই আলোর মধ্যে রাখতে হয়, কেউ কাচের ঘরে ভর্তি, এইসব দেখে তো খুব ভয় লাগতো। আর ওরকম নোংরা জায়গায় আমার বাচ্চা, মানে সবার বাচ্চাই তো সেরকম সিজারের, ওখানে তো সব সিজারেরই। এবার ওই যে নোংরা বেড, নোংরা হসপিটালের মধ্যে থাকা, মানে সিজারের বাচ্চাদের নাকি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, মানে কেমন যে লাগতো, মনে হতো যে আমি কবে নরক থেকে বেরোবো। বাড়িতে ফোন করে হাওমাও করে কাঁদছি হাজব্যান্ডের কাছে, যা তা বলছি, মাথা ঠিক নেই, মানে আমাকে মানে কি মানে মাথা মানে পাগলের মতন হয়ে যাচ্ছিলাম আমি। হাজব্যান্ড তো দেখতেও পাচ্ছে না, ঢুকতেও পারছে না, ওরা তো কিছুই বুঝছে না। আমি বলছি, আমার মুখে শুনছে। মাসি 2 দিন বাড়ি এসেছিলো, ওই 2 দিন আমার মামি শাশুড়ি ছিল, ওই মাসির কাছে মানে গল্প শুনেছিল। মানে কষ্টটা যে কী লেভেলের কষ্ট, 7 দিন ওই সদরের মতন জায়গায় থাকা। তো এবার জন্ডিস হচ্ছে সব বাচ্চার, তো আমি তো ভয় পাচ্ছি আমার বাচ্চারা আবার হবে না তো। একদিন একটু হলুদ হলুদ লাগছিল, মানে এত নোংরায় থাকতে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন ভাব নেই, মানে নোংরায় থাকতে থাকতে আমি হঠাৎ দেখছি ওর গাটা একটু হলুদ হলুদ লাগছে। তখন আমার 6 দিন চলছে, মানে আগামীকাল ধরে আমার ছুটির ডেট। আমি ভয়ে ডাক্তারকে বলিনি যে আমার বাচ্চার একটু হলুদ হলুদ লাগছে, অথবা একটু ডাক্তারকে দেখিয়ে আসি, বা ওখানে জানাই আমার বাচ্চাটা মানে একটু চেক আপ করি। আমি ভয়ে বলিনি। আমি দেখছি ওই যদি বলি আমাকে আবার আটকে দেবে, 2-5 দিন হয়তো আরও আটকে দেবে। আমি এখান থেকে বেরোতে পারলে বাঁচি, আমি বেরিয়ে বাইরে ডাক্তার দেখিয়ে নেব, মানে আমার মাথায় এটাই চলছে। আমি বাড়ির লোককেও জানাইনি, বাড়ির লোককে বললে ওরা তো ভিতরে সিচুয়েশানটা বুঝতে পারছে না, ওরা ভাবছে আমি হয়তো এরকম করছি নিয়ে। আমি বাড়ির লোককে বললে বাড়ির লোক চাপ দেবে যে ডাক্তার দেখাও, এইসব ব্যাপার আমি কাউকে বলিনি। যেদিনকে 7 দিনের দিন আমার হাজব্যান্ড মানে ছুটি যেদিনকে আর কি হসপিটালে দিল, সেদিনকে আমার হাজব্যান্ড আর আমার বাবা নিতে এলো। সেদিনকে আমার বাবা আর হাজব্যান্ড প্রথম আমার বাচ্চাকে দেখলো।
মানে এত কষ্ট, সেই কষ্টর কথা মানে আর বলে কি হবে। আজকে 2 মাস হলো আমার সন্তান ভালো আছে, আমি এখন সুস্থ হয়েছি। আমি তো খুব অসুস্থ হয়েছিলাম ওই ঘা প্যাঁচড়া নিয়ে, আমার অন্য কোনো প্রবলেম না, আমি পেটে থাকতে মানে সব কিছু খেয়েছি দিয়েছি, আমার কোনো অসুবিধা হয়নি। এই ঘা বলতে অ্যালার্জি, প্রথমে অ্যালার্জি, তারপর চুলকানি, সেটা বাড়াবাড়ি, সেটা ঘায়ের পর্যায়ে এই গাল মাল পিঠ বুক মানে বিভিন্ন জায়গা সব মানে পার্সোনাল জায়গা সব মানে ঘায়ে ভরা। তো পেটে থাকতে যখন ডাক্তার দেখাতাম তিনি হচ্ছে 3খানা মলম মানে চেঞ্জ করে করে দিল, আমার কিচ্ছু হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। এবার বাইরের ডাক্তার তো আমি তখন দেখাতে পারবো না। তো এই বাচ্চা হওয়ার পর হয়েই তো আর ডাক্তারের কাছে যাওয়া যায় না ওইটুকু বাচ্চা রেখে। তো 1.5 মাস যখন ওর বয়স, আমি মায়ের ঘরে ছিলাম, তখন মাকে বললাম, মা তুমি হচ্ছে ওকে রাখো, আমি হচ্ছে ডাক্তার দেখিয়ে আসি। আমি এখন এই ডাক্তার দেখিয়ে মানে ডাক্তারের 10 দিনের মধ্যে ওষুধ খেয়ে আমার পুরো গা হাত পা সব প্লেন হয়ে গেল। এখন গালে তোমরা কি বুঝতে পারছো যে কোনো ঘা ছিল, মানে এত খতরনাক অবস্থা। সেখান থেকে আমি এখন পুরোপুরি সুস্থ, মানে আমার এখন ফ্রেশ লাগে, ঘা হাত পা মানে একটা মানে হয় না মানে ঘায়ে মানে মাইন্ডটা মানে খারাপ হয়ে যাচ্ছিলো। তো এখন আমি সত্যি ওষুধ খেয়ে ওই ডাক্তারের ওষুধ খেয়ে ভালো আছি, একদম 10 দিনের মধ্যে আমার সব কমে গেল। এখন আমার ওষুধ চলছে কারণ কোর্সটা কমপ্লিট করতে বলেছে। তো আমি আবার ডাক্তারটার কাছে একদিন যাব বলেছিল, একবার আমার কাছে তুমি মানে কি হয় জানিও। তো অবশ্যই যাব, তার কাছে ওষুধ খেয়ে আমার যখন এতদিনকার ইয়েটা কমে গেল, এত কষ্ট, নিশ্চয়ই যাব ডাক্তারের কাছে। তো খুব আনন্দে আছি মানে গায়ের এই সব কমে যাওয়াতে। আমি সেরা নাইটি ছাড়া আমার কোনো ড্রেস ছিল না, শুধু যেদিনকে ডাক্তারের কাছে যেতাম সেদিনকে একটা চুড়িদার পরে যেতাম। মানে এখন এইসব জামা প্যান্ট এগুলো পরছি, এগুলো আমি কিচ্ছু পরতে পারিনি, পেটের থাকতে হওয়ার থেকে কিচ্ছু না। বাচ্চা নিয়ে বসে থাকতাম, জ্বলন পোড়ন হচ্ছে, না পারতাম এসি চালাতে, না পারছি জোরে ফ্যান দিতে, বাচ্চা নিয়ে এরকম ব্যাপার ছিল। যাই হোক, এখন 2 মা ছেলে আমরা সুস্থ, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর কেউ কিছু মনে করো না, মানে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি বলে আমার জার্নিটা শেয়ার করলাম। এইভাবেই আমার মানে আমার কপালেরই দোষ, আমি ডাক্তারের আর দোষ দিচ্ছি না। ডাক্তার হয়তো ভেবেছে বাচ্চা অপুষ্টি হবে, তার জন্যই হয়তো ওখানে রেফার করেছিল। তো সদনের মতো মানে আমি নমস্কার, আমাকে ভগবান যেন আর কিছু এমন কিছু না হয় যে আমাকে আবার সদরে যেতে হয়। কেউই যেও না, যার একটু সামর্থ্য আছে অবশ্যই মানে নার্সিংহোমে এইসব জায়গাতেই করিও, ভালো জায়গায়। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি, আর আশা করব তোমাদের আগামী দিনে আমি ভালো যেন ব্লগ নিয়ে আসতে পারি। চলো, গুড নাইট, টাটা।